আজ আমরা একটা বেশ অদ্ভুত একটা ধাঁধার সমাধান করার চেষ্টা করব। ধাঁধাটা হলো কি করে সপ্তম শতাব্দীর একটি গ্রন্থ, তাও আবার মরুভূমির মাঝখানে। হ্যাঁ সেই গ্রন্থ এমন সব জৈবিক প্রক্রিয়ার কথা বলতে পারে যা আবিষ্কার করতে আধুনিক বিজ্ঞানে লেগে গেছে হাজার হাজার ঘণ্টা, শক্তিশালী সব মাইক্রোস্কোপ আর অনেক বছরের গবেষণা। একদম। আর এই ধাঁধার গভীরে আমরা প্রবেশ করব একজন অসাধারণ গাইডের হাত ধরে। আমাদের হাতে আছে ডক্টর কিথ এল মুরের একটি বক্তব্যের প্রতিলিপি। ইনি তো বিশ্ববিখ্যাত একজন ভ্রূণবিজ্ঞানী, তাই না? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। ঠিক তাই। 1990 সালে তিনি এই বক্তৃতাটি দেন। এখানে উনি কুরআনে বর্ণিত মানব ভ্রূণের বিকাশের বিভিন্ন পর্যায়ের সাথে আধুনিক বিজ্ঞানের একটা তুলনামূলক বিশ্লেষণ করেছেন। তাহলে আমাদের আজকের কাজ হলো ডক্টর মুরের সেই বিশ্লেষণটাকেই কাটাছেঁড়া করা। আমাদের আলোচনার ভিত্তি কিন্তু শুধু তার ওই একটি বক্তৃতার প্রতিলিপি। আমরা তার যুক্তি আর পর্যবেক্ষণগুলোকেই তুলে ধরব। হ্যাঁ, এটা মনে রাখা দরকার। এই বিষয়ে অন্য বিজ্ঞানী বা ধর্মতাত্ত্বিকদের তো ভিন্নমত থাকতেই পারে। অবশ্যই। আমাদের উদ্দেশ্য হল ডক্টর মুরের দৃষ্টিকোণটি বিশদভাবে বোঝা। চলুন গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। আচ্ছা, এই আলোচনাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের বোধহয় প্রথমে একটু অতীতে ফিরে যাওয়া দরকার। সপ্তম শতাব্দীতে তো দূরের কথা, খুব বেশি দিন আগেও তো মানবভ্রূণের বিকাশ নিয়ে মানুষের জ্ঞান খুবই সীমিত ছিল। একদম। ডক্টর মুর তার বক্তৃতার শুরুটাই করেছেন এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা দিয়ে। ভাবুন, খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে অ্যারিস্টটল মুরগির ডিম দেখে কিছু প্রাথমিক ধারণা দিয়েছিলেন। মুরগির ডিম? হ্যাঁ, কিন্তু এরপর প্রায় ১৫০০ বছর পশ্চিমা বিজ্ঞানে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতিই হয়নি। এই সময়টাকে তো বিজ্ঞানের অন্ধকার যুগও বলা হয়। আর মাইক্রোস্কোপ আবিষ্কারের পরেও তো কিছু অদ্ভুত ধারণা ছিল। আমি যেমন পড়েছি ওই যে প্রিফরমেশনিজম তত্ত্ব, হ্যাঁ, যে শুক্রাণুর ভেতরেই নাকি একটা ছোট্ট সম্পূর্ণ মানুষ বসে থাকত। ঠিক তাই। ভাবা হতো যে শুক্রাণু বা ডিম্বাণুর মধ্যে একটা মিনিয়েচার মানুষ ঘুমিয়ে আছে, যেটা শুধু জরায়ুতে গিয়ে বড় হতে থাকে। বিকাশের যে আলাদা আলাদা পর্যায়ে বা স্টেজ আছে, এই ধারণাটাই ছিল না। তাহলে এই পর্যায়ক্রমিক বিকাশের ধারণাটা কবে থেকে এলো? এটা আসলে খুবই আধুনিক। বলতে গেলে বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা ভ্রূণের বিকাশের একটা সুসংহত রোডম্যাপ তৈরি করতে সক্ষম হন। রোডম্যাপ? এর কি কোনো আনুষ্ঠানিক নাম আছে? হ্যাঁ আছে। একে বলা হয় কার্নেগি স্টেজ। ১৯৪০-এর দশকে এটা তৈরি করা হয়। এটা মূলত মানব ভ্রূণের প্রথম ৬০ দিনের বিকাশের ২৩টা ধাপের একটা বিস্তৃত শ্রেণীবিন্যাস। আচ্ছা। এখন বিজ্ঞানীরাই বিশ্বজুড়ে এই স্ট্যান্ডার্ডই ব্যবহার করেন। ডক্টর মুরের যুক্তির জন্য এই প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি, কারণ এটা আমাদের বুঝতে সাহায্য করে যে সপ্তম শতাব্দীর প্রেক্ষাপটে এই বর্ণনাগুলো তার কাছে কতটা অবিশ্বাস্য মনে হয়েছিল। বেশ, তাহলে প্রেক্ষাপটটা পরিষ্কার হলো। এবার মূল ঘটনায় আসা যাক। ডক্টর মুর একজন ক্যানেডিয়ান অ্যানাটমি বিশেষজ্ঞ। তিনি কিভাবে কোরআনের এই আয়াতগুলো সংস্পর্শে এলেন? ঘটনাটা বেশ মজার। তিনি তার বক্তৃতায় বলেছেন তাকে সৌদি আরবে একটা লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই মুসলিম বিজ্ঞানীরা তার সামনে কোরআনের কিছু আয়াত তুলে ধরেন, যেখানে মানব বিকাশের কথা বলা আছে। একজন বিজ্ঞানী হিসেবে তো তার প্রথমে বেশ সন্দিহান হওয়ারই কথা। অবশ্যই। কিন্তু যখন তিনি আয়াতগুলোর ইংরেজি অনুবাদ পড়লেন এবং মূল আরবি পরিভাষাগুলোর অর্থ জানলেন, তিনি গভীরভাবে প্রভাবিত হন। কোন বিষয়টা তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল? ভ্রূণের প্রতিটি পর্যায়ের বাহ্যিক আকৃতি এবং ভেতরের অবস্থাকে নিখুঁতভাবে বর্ণনা করে। তাই নাকি? হ্যাঁ, তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি আধুনিক কার্নেগি স্টেজের পাশাপাশি কোরআনের পরিভাষার উপর ভিত্তি করে একটি নতুন শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন। দারুণ ব্যাপার তো। সেই ক্লাসিফিকেশনের শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হয় নুতফা পর্যায় দিয়ে। এর আক্ষরিক অর্থ এক ফোঁটা তরল। কিন্তু ডক্টর মুর দেখলেন এটা শুধু এক ফোঁটা শুক্রাণুর কথা বলছে না। একটা আয়াতে বলা হয়েছে মানুষকে মিশ্রিত তরলের ফোঁটা থেকে তৈরি করা হয়েছে। এক মিনিট, মিশ্রিত শব্দটা তো খুব গুরুত্বপূর্ণ, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে তো বিতর্ক ছিল যে শিশুর গঠনে কার ভূমিকা বেশি, পুরুষের না নারীর। একদম। এই মিশ্রিত শব্দটা তো সরাসরি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের দিকে ইঙ্গিত করছে। ঠিক। ডক্টর মুরের কাছেও এই বিষয়টাকেই খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। এরপর তিনি নিষিক্ত ডিম্বাণুর জরায়ুতে রোপণের প্রক্রিয়াটির একটা অসাধারণ উপমা খুঁজে পান। কি সেটা? কুরআনে জরায়ুকে বলা হয়েছে হার্থ
বা চাষের জমি। ভাবুন একবার, ঠিক যেমন একটা বীজকে উর্বর মাটিতে রোপণ করা হয়, আর সেটা মাটি থেকে পুষ্টি নিয়ে বেড়ে ওঠে। ঠিক সেভাবেই নিষিক্ত ডিম্বাণু বা ব্লাস্টোসিস্ট জরায়ুর প্রাচীরে নিজেকে রোপণ করে এবং মায়ের রক্ত থেকে পুষ্টি গ্রহণ করে বড় হতে থাকে। এই তুলনাটা তার কাছে অত্যন্ত যৌক্তিক এবং বৈজ্ঞানিকভাবে সঠিক মনে হয়েছিল। বাহ! তাহলে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর গায়ে লেগে গেল। এরপর তো আসল গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। ডক্টর মুরের বিশ্লেষণে এর পরের ধাপটা কি? এর পরের ধাপটির নাম আলাকা। এই শব্দটির একাধিক অর্থ আছে, আর ডক্টর মুর প্রতিটি অর্থকেই ভ্রূণের বিকাশের সাথে সম্পর্কিত বলে মনে করেছেন। প্রথম অর্থটি হল জোকের মতো বস্তু। জোকের মতো বস্তু, এটা তো একটু অদ্ভুত শোনাচ্ছে। প্রথমে অদ্ভুত মনে হলেও ডক্টর মুর তার বক্তৃতায় ২২-২৩ দিন বয়সী একটা মানব ভ্রূণের ছবির পাশে একটা জোকের ছবি রেখে তুলনাটা দেখিয়েছেন। ওহ, আচ্ছা। সাদৃশ্যটা অবিশ্বাস্য। শুধু দেখতেই একরকম নয়, তাদের আচরণও এক। ভ্রূণটি এই পর্যায়ে জরায়ুর প্রাচীরে ঠিক সেভাবেই লেগে থাকে এবং মায়ের শরীর থেকে পুষ্টি শোষণ করে। যেভাবে একটা জোক চামড়ায় লেগে থেকে রক্ত শোষণ করে। একদম। এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে আলাকা শব্দের অর্থ জোক, এই ব্যাখ্যাটা কি ৭ম শতাব্দীর আরবে প্রচলিত ছিল, নাকি এটা ডক্টর মুরের মতো একজন আধুনিক বিজ্ঞানীর পক্ষেই বোঝা সম্ভব হয়েছে, যিনি মাইক্রোস্কোপের নিচে ভ্রূণটাকে দেখেছেন এবং তারপর এই সাদৃশ্যটা খুঁজে পেয়েছেন? মানে এটা কি আবিষ্কার নাকি পুনঃব্যাখ্যা? এটা একটা অসাধারণ প্রশ্ন এবং বিতর্কের একেবারে কেন্দ্রে। ডক্টর মুর একজন বিজ্ঞানী হিসেবে তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে যা দেখেছেন তার সাথে প্রাচীন শব্দটির অর্থের একটা শক্তিশালী সংযোগ স্থাপন করেছেন। তার মতে বর্ণনাটি এতটাই নিখুঁত যে এটা দৈব সংযোগ হতে পারে না। আলাকার আরও একটা অর্থ হল ঝুলে থাকা বস্তু, যা জরায়ুর ভেতরে ভ্রূণের ঝুলে থাকার অবস্থাকেই বোঝায়। আর তৃতীয় অর্থটি হল রক্তপিণ্ড। রক্তপিণ্ড কেন? কারণ এই পর্যায়ে, মানে তৃতীয় সপ্তাহে, ভ্রূণের মধ্যে কার্ডিওভ্যাস্কুলার সিস্টেম তৈরি হতে শুরু করে এবং এর ভেতরে প্রচুর পরিমাণে রক্ত জমা থাকে। বাইরে থেকে এটিকে একটা ছোট জমাট বাঁধা রক্তের দলার মতোই দেখায়। আচ্ছা আচ্ছা। যদি কোনো কারণে এই পর্যায়ে গর্ভপাত হয়, তবে যা বেরিয়ে আসে তা দেখতে ঠিক এক টুকরো রক্তপিণ্ডের মতোই। সুতরাং তিনটি অর্থই এই পর্যায়ের ভ্রূণের অবস্থার সাথে মিলে যায়। আচ্ছা, ভ্রূণটা এখন জরায়ুর গায়ে জোঁকের মতো লেগে আছে আর রক্তপিণ্ডের মতো দেখাচ্ছে। কিন্তু এটা তো আর সারা জীবন এমন একটা পিণ্ড হয়ে থাকতে পারে না। এখান থেকে একটা চেনা জানা আকার কিভাবে তৈরি হয়? ঠিক এখানেই আসে পরের পর্যায়, যার নাম মুদগা। এর অর্থ হল চর্বিত বস্তুর মতো। জীবাণু মাংসের টুকরোর মতো। হ্যাঁ, প্রায় ২৬-২৭ দিনের মাথায় ভ্রূণের পিঠের দিকে পুতির মালার মতো ছোট ছোট খণ্ড তৈরি হতে থাকে। এগুলোকে বিজ্ঞানীরা বলেন সোমাইট। সোমাইট, এটা কি জিনিস? ভাবা যায় এগুলো হলো আমাদের শরীরের মূল বিল্ডিং ব্লকস। প্রতিটি সোমাইটের জোড়া থেকে পরে এক একটি কশেরুকা আর পাঁজরের মাংসপেশি তৈরি হয়। ও, ডক্টর মুরো যখন এই পর্যায়কে চিবানো চুইংগামের সাথে তুলনা করেন, যার ওপর দাঁতের দাগ বসে গেছে, তিনি আসলে এই খণ্ড খণ্ড হয়ে গড়ে ওঠার প্রক্রিয়াটাকেই তুলে ধরেন। ছবিটা বেশ পরিষ্কার। একটা নরম জিনিসের ওপর দাঁত দিয়ে চাপ দিলে যেমন উঁচু নিচু দাগ পড়ে, সোমাইটগুলো তৈরি হওয়ার পর ভ্রূণকে ওপর থেকে ঠিক তেমনই দেখায়। একদম। আর এই পর্যায় নিয়ে আরও একটি কথা বলা আছে। আংশিকভাবে গঠিত এবং আংশিকভাবে অগঠিত। হ্যাঁ, প্রতিলিপিতে দেখলাম। হ্যাঁ, এবং ডক্টর মুরের মতে এটা ছিল সবচেয়ে বিস্ময়কর বর্ণনাগুলোর একটি। কারণ এই সময় ভ্রূণের কিছু অঙ্গ, যেমন হৃৎপিণ্ড বা মস্তিষ্কের প্রাথমিক গঠন শুরু হয়ে যায়, কিন্তু হাত পায়ের মতো অনেক অঙ্গ তখনও তৈরিই হয়নি। অর্থাৎ একই সময়ে ভ্রূণটি একাধারে গঠিত এবং অগঠিত অবস্থায় থাকে। ঠিক, এই দ্বৈত অবস্থাটি বর্ণনা করাটা অসাধারণ এক বৈজ্ঞানিক নির্ভুলতার পরিচায়ক। একটু থামে, এটা আসলেই অবাক করার মতো। আমরা যখন নিজেদের শরীরের কথা ভাবি, সবকিছুই চূড়ান্ত আর নিখুঁত মনে হয়। কিন্তু এটা ভাবা যে একটা পর্যায়ে আমাদের অস্তিত্ব ছিল আংশিকভাবে গঠিত এবং আংশিকভাবে অগঠিত, এটা তো অস্তিত্বের প্রকৃতি নিয়েই ভাবতে বাধ্য করে। একদম। এই দার্শনিক দিকটাও হয়তো তাকে নাড়া দিয়েছিল। মুদঘা পর্যায়ের পরই আসে কঙ্কাল এবং মাংসপেশির ধাপ। আচ্ছা।
কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথমে ইজাম বা হাড় তৈরি হয় এবং তারপর সেই হাড়কে লাহাম বা মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়। এই ক্রমটা বেশ নির্দিষ্ট, আগে হাড় তারপর মাংস। কিন্তু আধুনিক ভ্রূণবিদ্যায় কি হাড় আর মাংসপেশির বিকাশকে এতটা পৃথকভাবে দেখা হয়? ডক্টর মুর কি এই ক্রমটিকে আক্ষরিক অর্থে নিচ্ছেন? খুব ভালো প্রশ্ন। ডক্টর মুর এই ক্রমটিকে একটা সাধারণ উন্নয়নমূলক পর্যায় হিসেবেই দেখেছেন। 7ম সপ্তাহের দিকে প্রথমে তরুণাস্থি বা কর্টিলেজের একটা মডেল বা কাঠামো তৈরি হয়, যা কঙ্কালের ভিত্তি। এরপর 8ম সপ্তাহের দিকে এই কাঠামোর চারপাশে মাংসপেশিগুলো সুসংগঠিত হতে শুরু করে। সুতরাং একটা কার্যকরী কঙ্কালপেশি ব্যবস্থা তৈরির যে প্রক্রিয়া, তাতে হাড়ের কাঠামো আগে আসে এবং মাংসপেশি তাকে পরে আবৃত করে। বোঝা গেল। তাহলে এই ক্রমটি উন্নয়নমূলক জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সঠিক? হ্যাঁ। তাহলে প্রাথমিক আকৃতি তৈরির এই পর্যায়গুলো শেষ হওয়ার পর কি হয়? এরপর তো শুধু বড় হওয়ার পালা। হ্যাঁ, কিন্তু সেটাও একটা স্বতন্ত্র পর্যায়। একে বলা হয়েছে নাসা পর্যায়। এর অর্থ বৃদ্ধি পাওয়া বা একটি নতুন সৃষ্টি হিসেবে বিকশিত হওয়া। আচ্ছা। ডক্টর মুর এটিকে 9ম সপ্তাহ থেকে শুরু হওয়া ফিটাল পিরিয়ডের সাথে তুলনা করেছেন। ভাবুন, প্রথম 8 সপ্তাহ হল একটা বাড়ির কাঠামো আর নকশা তৈরি করা। আর নাসা পর্যায় হলো সেই বাড়িতে ইন্টেরিয়ার ডিজাইন আর ফিনিশিংয়ের কাজ শুরু করা। ঠিক ধরেছেন। কাঠামোটা ইতিমধ্যে তৈরি, এখন শুধু সবকিছুকে বড়, নিখুঁত এবং কার্যকরী করে তোলার পালা। এই সময়ে ভ্রূণটি স্বতন্ত্র মানবাকৃতি পায়। বাহ, ভাষাগত এই সূক্ষ্ম বিশ্লেষণটা তো অবিশ্বাস্য। আমি প্রতিলিপিতে দেখেছি যে তিনি এমনকি বাক্যের সংযোজক অব্যয়েরও বিশ্লেষণ করেছেন। ওই যে ছুম্মা আর ফা শব্দের ব্যবহার, এটা তো ভাষাতত্ত্বের পর্যায়ে চলে গেল। ঠিক তাই, এবং এখানেই তার বিশ্লেষণ আরও গভীরতা পায়। তিনি উল্লেখ করেছেন যে কোরআনের আয়াতে 2টি ভিন্ন সংযোজক অব্যয় ব্যবহার করা হয়েছে। ছুম্মা, যার অর্থ তারপর, কিছুটা বিলম্বের সাথে, এবং ফা, যার অর্থ তারপর, অবিলম্বে। ও, তিনি দেখান যে নুতফা থেকে আলাকা হতে কিছুটা সময় লাগে, তাই সেখানে ছুম্মা ব্যবহৃত হয়েছে। কিন্তু আলাকা থেকে মুদগা এবং মুদগা থেকে হাড় ও মাংস তৈরির পর্যায়গুলো খুব দ্রুত পরপর ঘটে। তাই সেখানে ফা ব্যবহৃত হয়েছে, যা একটা দ্রুত ক্রম নির্দেশ করে। একদম। এই ভাষাগত নির্ভুলতা তাকে একেবারে বাক্যরুদ্ধ করে দিয়েছিল। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? এই দীর্ঘ তুলনামূলক বিশ্লেষণ শেষে ডক্টর মুর শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে পৌঁছেছেন? 7ম শতাব্দীতে কোনো মাইক্রোস্কোপ, কোনো বৈজ্ঞানিক সরঞ্জাম ছাড়া এত বিস্তারিত ও নির্ভুল তথ্য জানা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। যেহেতু মোহাম্মদ সাহব গ্রামমান ছিলেন না এবং তিনি কোনো বিজ্ঞানীও ছিলেন না, তাই ডক্টর মুরের মতে একমাত্র যৌক্তিক উপসংহার হল এই জ্ঞান কোনো ঐশ্বরিক উৎস বা ওহী থেকে এসেছে। এরপর প্রশ্নোত্তর পর্বে তাকে সেই অবশ্যম্ভাবী প্রশ্নটি করা হয়েছিল, তাই না? হ্যাঁ। যে এই গবেষণা তাকে ইসলাম ধর্ম গ্রহণে অনুপ্রাণিত করেছে কিনা। হ্যাঁ, এবং তিনি এর একটি অত্যন্ত সরল উত্তর দেন। তিনি বলেন তিনি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান এবং একটি ধর্মপ্রাণ পরিবারে বড় হয়েছেন। তিনি বিশ্বাস করেন যে যারা একই স্রষ্টার উপাসনা করে তারা সকলেই ভিন্ন ভিন্ন পথে সঠিক পথেই আছে। আচ্ছা। তার মতে একজন অমুসলিম বিজ্ঞানী হিসেবে এই বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমে তার বার্তা হয়তো বিশ্বব্যাপী মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে। তিনি গর্ভপাতের মতো একটি সংবেদনশীল বিষয়েও কথা বলেছেন যখন তাকে প্রশ্ন করা হয়। হ্যাঁ, তাকে যখন প্রশ্ন করা হয় তিনি ইসলামী ধারণানুযায়ী 40-45 দিন পর ভ্রূণে আত্মা সঞ্চারের বিষয়টিকে নৈতিক বিবেচনার সাথে যুক্ত করেন। তিনি মনে করেন যদি মারাত্মক জেনেটিক ত্রুটি থাকে যা ভ্রূণের বেঁচে থাকার সম্ভাবনাকে প্রায় অসম্ভব করে তোলে, তবে খুব প্রাথমিক পর্যায়ে, যেমন 6-7 সপ্তাহের মধ্যে, গর্ভপাত একটি কঠিন ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। কিন্তু তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন যে তিনি 12 বা 14 সপ্তাহের মতো দেরিতে গর্ভপাতে তীব্র বিরোধী, কারণ তখন ভ্রূণটি অনেক বেশি বিকশিত হয়ে যায়। তাহলে আমরা দেখলাম বিংশ শতাব্দীর একজন সম্মানিত ভ্রূণবিজ্ঞানী, যিনি তার ক্ষেত্রের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, 7ম শতাব্দীর একটি ধর্মগ্রন্থের বিশদ বিশ্লেষণ করে এর বৈজ্ঞানিক নির্ভুলতাকে অলৌকিক বলে দাবি করছেন। এটি বিশ্বাস এবং বিজ্ঞানের সম্পর্ক নিয়ে একটি গভীর বিতর্কের জন্ম দেয়।
ডক্টর মুর তার বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে একটি প্রাচীন পাঠ্যের ব্যাখ্যা দিয়েছেন। এখন কেউ কেউ তো বলতেই পারেন যে এটা এক ধরনের কনফার্মেশন বায়াস, মানে তিনি যা বিশ্বাস করতে চান তারই প্রমাণ খুঁজছেন। অবশ্যই। আবার অন্যরা বলবেন সাদৃশ্যগুলো এতটাই শক্তিশালী যে সেগুলোকে উপেক্ষা করা যায় না। ব্যক্তিগত বিশ্বাস যাই হোক না কেন, তিনি যে সমান্তরাল বিষয়গুলো তুলে ধরেছেন তা সত্যিই ভাবনার উদ্রেক করে। এই আলোচনাটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। প্রাচীন গ্রন্থে বর্ণিত জ্ঞান যখন আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে এভাবে মিলে যায়, তখন আমরা সেই জ্ঞানকে কিভাবে দেখব? এটা কি সত্যিই সেই গ্রন্থে নিহিত থাকা নির্গত কালবেলা সত্য, যা আমরা এখনকার প্রযুক্তি দিয়ে দেরিতে আবিষ্কার করছি? নাকি আমরাই আমাদের আধুনিক জ্ঞান দিয়ে প্রাচীন রূপক ভাষার মধ্যে নতুন অর্থ খুঁজে বের করছি? জ্ঞানের আসল প্রকৃতিটা কি, এই প্রশ্নটা নিয়েই বোধহয় আমাদের ভাবতে হবে।